স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 270-এর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুলের প্রশ্নপত্র অর্থাৎ আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এর আগে 11 পর্যন্ত প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গ্রুপ এ, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। প্রদত্ত কোনটি স্কেলার রাশি কার্য? যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো ত্বরণ। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে যা মাপা হয় তা হলো ভর। দুটি পরমাণুর ভর সংখ্যা সমান নয় অথচ পরমাণু ক্রমাঙ্ক সমান হলে তাদের বলে পরস্পরের আইসোটোপ। কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? সেটা হলো 8টি। প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? কার্বন 14-6। প্রদত্ত চিত্রে একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। বস্তু দ্বারা 5 সেকেন্ড সময়ে সরণের মান কত হবে? এখানে হবে 50 মিটার। ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদাই পৃথক বস্তুতে প্রযুক্ত হয়। এরপর আমরা গ্রুপ বিতে চলে আসছি। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক ত্বরণের মাত্রীয় সংকেত লেখো LT-2। একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দাও। চৌম্বক বল। শূন্যস্থান পূরণ করো। বল সমান ভর ইন্টু ড্যাশ ত্বরণ। একটি মিশ্র গতির উদাহরণ দাও। ঘূর্ণায়মান চাকার গতি। AL 27-13 চিহ্নে 13 ও 27 দ্বারা কি প্রকাশ করা হয়? 13 দ্বারা পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সব কিছু প্রকাশ করা হয়। আর এই যে উপরে 27 রয়েছে এটার দ্বারা ভর সংখ্যা প্রকাশ করা হয়। 6-এর দাগে রয়েছে F19-9 পরমাণুতে মোট আধানগ্রস্ত কণা কয়টি? এখানে মোট প্রোটন রয়েছে 9টি, ইলেকট্রন রয়েছে 9টি, অর্থাৎ মোট আধানগ্রস্ত কণা রয়েছে 18টি। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? 1 কেজি। এরপর আমরা চলে আসছি গ্রুপ সিতে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক লব্ধ একক বলতে কি বোঝায়? উদাহরণ দাও। সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন ক্ষেত্রফলের একক দুটি দৈর্ঘ্যের একক দ্বারা গঠিত, তাই ক্ষেত্রফলের একক হলো লব্ধ একক। এক্ষেত্রে এই রাশিগুলিকে লব্ধ রাশি বলা হয়। রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষায় আলফা কণার পরিবর্তে বিটা কণা ব্যবহার করা হয় না, কেন? রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় বিটা কণা ব্যবহার করা হয় না কারণ বিটা রশ্মি প্রকৃতপক্ষে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোত। এর চিহ্ন E-10। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় 0.0004 মিলিমিটার বেধ বিশিষ্ট পাতলা সোনার পাতকে তীব্র গতিসম্পন্ন এমন কণা দ্বারা আঘাত করা উচিত যাতে তা পরমাণু ভেদ করে চলে যেতে পারে। পরমাণুর কেন্দ্র ধনাত্মক তড়িৎগ্রস্ত হবার কারণে ঋণাত্মক বিটা কণা ব্যবহার করলে তা পরমাণুর কেন্দ্র দ্বারা আকৃষ্ট হবে এবং সবকটি বিটা কণা পরমাণুর কেন্দ্রে শোষিত হবে, ফলে পরমাণুর বেশিরভাগ স্থান যে ফাঁকা তা প্রমাণিত হবে না, অর্থাৎ পরমাণুর সঠিক গঠন সম্পর্কে ধারণা করা যাবে না। বলের এসআই এককের সংজ্ঞা দাও। বলের এসআই একক হচ্ছে নিউটন। 1 কিগ্রা ভরের বস্তুর ওপর ক্রিয়া করে যে বল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি সুবিধাজনক? রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক, কারণ রোলার ঠেলার সময় ঠেলা বলের উল্লম্ব উপাংশ নিম্নমুখে ক্রিয়া করে রোলারের ওজনকে বাড়িয়ে তোলে, তাই রোলার ঠেলতে কষ্ট হয়। কিন্তু রোলার টানার সময় টান বলের উল্লম্ব উপাংশ ঊর্ধ্ব দিকে ক্রিয়া করে, ফলে রোলারের ওজন কমিয়ে দেয়, তাই রোলার টানা অনেক সহজ হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন ঠেলা হচ্ছে তখন এর যে উল্লম্ব উপাংশটা সেটা হচ্ছে নিচের দিকে যে ওজনটা ক্রিয়া করছে সেই দিকে উল্লম্ব উপাংশটা ক্রিয়া করে এর ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে ঠেলতে কষ্ট হচ্ছে। কিন্তু অন্যদিকে যখন টানা হচ্ছে তখন কি হচ্ছে, এর উল্লম্ব উপাংশটা কি করছে, ওজনের বিপরীত দিকে কাজ করছে, ফলে ওজনটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে, তাই টানতে অনেক সুবিধা হয়। পরের প্রশ্নে রয়েছে বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণের মধ্যে দুটি পার্থক্য লেখো।
বিষয় হচ্ছে রাশির প্রকৃতি। স্মরণ, অভিমুখ নির্দিষ্ট হওয়া এটি ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব, অভিমুখ অনির্দিষ্ট তাই এটি স্কেলার রাশি। বিষয় হচ্ছে অতিক্রান্ত পথের ওপর নির্ভরশীলতা। স্মরণ, এর মান অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ও প্রকৃতির ওপর নির্ভর করে না। অতিক্রান্ত দূরত্ব, এর মান বস্তুকণা দ্বারা অতিক্রান্ত পথের প্রকৃতি ও দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল। পাঁচেরটা রয়েছে উদাহরণ দাও। কোনো বস্তুর ত্বরণ ছাড়া বেগ, কোনো বস্তুর বেগ ছাড়া ত্বরণ। ত্বরণ ছাড়া বেগের উদাহরণ হচ্ছে কোনো বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে তার গতিবেগ থাকবে কিন্তু ত্বরণ থাকবে না। কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটির গতিবেগ ক্রমশ কমতে থাকে এবং একসময় শূন্য হয়, কিন্তু ওই অবস্থায় বস্তুটির ওপর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে। তাই কোনো বস্তুর গতিবেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। এটা হলো বেগ ছাড়া ত্বরণের উদাহরণ। ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় হাতকে পিছন দিকে টেনে নেয় কেন? ক্যাচ ধরার সময় বলটি যখন খেলোয়াড়ের হাতে আঘাত করে তখন হাতটি ও তৃতীয় সূত্রের নির্দেশনা মেনে বলটির ওপর একটি প্রতিক্রিয়া প্রয়োগ করে। এই প্রতিক্রিয়ার জন্য বলটি যাতে হাত থেকে ছিটকে বেরিয়ে না যায় তা নিশ্চিত করতে খেলোয়াড় বলটি তালুবন্দি করার সময় হাতটিকে সামান্য পিছিয়ে নেন। এর ফলে বলটি গতিহীন হতে সময় বেশি লাগে, ফলে বলটিতে সৃষ্ট মন্দনের মান কম হয়। এতে আঘাতের তীব্রতা হ্রাস পায় এবং কম প্রতিক্রিয়ার জন্য হাত থেকে বলটি ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কম্বলের ধুলো ঝাড়ার জন্য কম্বলটিকে ঝুলিয়ে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় কেন? লাঠি দিয়ে আঘাত করলে কম্বলে গতি অবস্থা সৃষ্টি হয়, কিন্তু কম্বলের মধ্যে থাকা ধূলিকণাগুলি স্থিতিজাড্যের জন্য আগের অবস্থানেই থাকতে চায়, তাই কোনো অবলম্বন না পাওয়ায় ধূলিকণাগুলি নিচে পড়ে যায়। ক্যাথোড রশ্মির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, ক্যাথোড থেকে নির্গত হয়ে এই রশ্মি তীব্র বেগে অ্যানোডের দিকে সরলরেখায় ধাবিত হয়। এই রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান। 2, এই রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে তার ছায়া উৎপন্ন হয়। N14 এর পরমাণুর গঠন চিত্রটি অঙ্কন করো। N14 এর পরমাণুর গঠন চিত্র হচ্ছে এইরূপ। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ রেড কালারের করা আছে, এটা হচ্ছে প্লাস, অর্থাৎ এটার মাধ্যমে প্রোটন সংখ্যা বোঝাচ্ছে। প্রোটন আছে 7টা। এই যে ফাঁকা গোলটা রয়েছে এটা 7, অর্থাৎ নিউট্রন আছে 7টা। আর বাইরে দেখো বিভিন্ন কক্ষপথে মোট 7টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হলো 2,5, অর্থাৎ কে কক্ষে 2টো ইলেকট্রন থাকবে এবং এল কক্ষে 5টা ইলেকট্রন থাকবে, আর এর যোজ্যতা হচ্ছে 3। গ্রুপ ডিতে রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। 1 নম্বর, যেহেতু বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যায় তাই বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে 7500 গুণ বেশি, তাই পরমাণুর ভিতর দিয়ে আলফা কণা যাবার সময় ইলেকট্রনের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে যেতে পারে না। সুতরাং পরমাণুর ধনাত্মক তড়িদাহিত অংশের দ্বারা বিকর্ষণের কারণেই আলফা কণাগুলি অল্প কোণে বিক্ষিপ্ত হয়। 3, আলফা কণা ধনাত্মক তড়িৎগ্রস্ত এবং তা কেবল ধনাত্মক আধান দ্বারাই বিকর্ষিত হওয়া সম্ভব। 20,000-এর মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে। এই তথ্য থেকে সিদ্ধান্তে আসা যায় যে পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে। আবার এই পরিমাণ বিকর্ষণ সমতুল্য ভর দ্বারাই ঘটা সম্ভব, তাই বলা যায় পরমাণুর সমগ্র ধনাত্মক আধান ও ভর তার অতি ক্ষুদ্র অংশে কেন্দ্রীভূত থাকে। এই অংশটিকে বলা হয় কেন্দ্রক বা নিউক্লিয়াস। আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে? পদ্ধতি। 1 নম্বর, একটি শুকনো ও খালি মাপনী চোঙ নিয়ে কলের মুখে ধরা হলো এবং সঙ্গে সঙ্গে স্টপওয়াচের চাবি প্রথমবার টিপে স্টপওয়াচ চালু করা হলো। 2, কিছুক্ষণ ধরে জল চোঙে সংগ্রহ করার পর চোঙটিকে কলের মুখ থেকে সরিয়ে নেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে চাবি দ্বিতীয়বার টিপে স্টপওয়াচ বন্ধ করা হলো। 3, স্টপওয়াচের সাহায্যে কত সময় ধরে জল নেওয়া হলো তা পরিমাপ করা হলো। মাপনী চোঙের সাহায্যে সংগৃহীত জলের আয়তন পরিমাপ করা হলো। ধরি জলের আয়তন VCC এবং T সেকেন্ড সময় ধরে জল নেওয়া হয়েছে, তাহলে কল থেকে জল পড়ার হার সমান হয়ে যাবে V/T cc per সেকেন্ড। একটি কণা পূর্ব দিকে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যায় 4 সেকেন্ড সময়। কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব, কণাটির সরণ ও বেগ নির্ণয় করো। দেখো, প্রথমে পূর্ব দিকে AB সমান 8 কিলোমিটার যাচ্ছে এবং তারপর উত্তর দিকে অর্থাৎ BC 6 কিলোমিটার যাচ্ছে এবং এটা যাচ্ছে কত সময়ে না 4 সেকেন্ড সময়ে যাচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 8 + 6 সমান হচ্ছে 14 কিলোমিটার। সরণ বের করার জন্য হচ্ছে দুটি পয়েন্টের মধ্যে অর্থাৎ প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। তাহলে এখানে সরণ বের করতে গেলে এটা একটা তোমার হয়ে যাচ্ছে
সমকোণী ত্রিভুজ, যার ভূমিটা দেওয়া রয়েছে, লম্বটা দেওয়া রয়েছে, আমাদের অতিভুজ বার করতে হবে। অতিভুজ বের করার ফর্মুলা হচ্ছে √অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে √8² প্লাস 6² সমান 28×64 প্লাস 36 সমান √100 সমান 10 কিলোমিটার। আর বেগ বের করার জন্য সরণ বাই সময়, অর্থাৎ 10 কিলোমিটারকে 4 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে, কারণ যেহেতু এই দূরত্বটা 4 সেকেন্ড সময় যাচ্ছে। তাহলে কিলোমিটারটাকে মিটারে নিয়ে যেতে গেলে 10কে 1000 দিয়ে গুণ করতে হবে, বাই 4 দিয়ে 1000কে ভাগ করলে 250 পাওয়া যাবে, অর্থাৎ 2500 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে কণাটির বেগ। বীজগাণিতিক পদ্ধতিতে S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার সমীকরণ প্রতিষ্ঠা। ধরি কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ u, t সময় ধরে a সমতরণে চলার পর বস্তুটির অন্তিম গতিবেগ হলো v। তাহলে গতির সমীকরণ অনুযায়ী আমরা জানি v সমান u প্লাস AT। এটা 1 নম্বর সমীকরণ। যেহেতু কণাটি সমতরণে গতিশীল, তাই কণাটির বেগ বৃদ্ধির হারও সমান। তাহলে টি সেকেন্ড সময়ে কণাটির গড় বেগ হয়ে যাবে VA, এ মানে হচ্ছে অ্যাভারেজ মানে গড়, সমান প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, অর্থাৎ u প্লাস v বাই 2। এবার দেখো টি সেকেন্ড সময় কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করার একটা ফর্মুলা হচ্ছে গতিবেগ সমান আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বের করতে গেলে গতিবেগ ইন্টু সময় হয়ে যাবে, অর্থাৎ এস এর মানটা হয়ে যাবে v ইন্টু টি। এবার এক্ষেত্রে ভি এর জায়গায় আমরা VA ব্যবহার করছি, তার জন্য এখানে হয়ে যাবে VA ইন্টু টি। তাহলে এস সমান VA ইন্টু টি সমান ভি এর মান আমরা জানি u প্লাস v বাই 2, সেটাকে এখানে বসানো হয়েছে, ইন্টু টি সমান u প্লাস 1 নম্বর সমীকরণে আমরা v এর মানটা বার করে নিয়েছিলাম u প্লাস এটি, সেটা এখানে বসানো হয়েছে বাই 2 ইন্টু টি সমান u প্লাস u মানে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে দেখো 2uকে টি দিয়ে গুণ করছি, 2ut বাই 2 প্লাস এটিকে টি দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এটি স্কোয়ার বাই 2 সমান এখানে 2 কেটে গেলে ut প্লাস এখানে হাফ এটি স্কোয়ার। তাহলে s সমান হয়ে যাচ্ছে ut প্লাস হাফ এটি স্কোয়ার। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।